নমস্কার, আপনারা দেখছেন এই সময় অনলাইন। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর ইতিমধ্যেই অতুল সুভাষ নিয়ে সোশ্যাল মাধ্যম বলুন বা খবরের কাগজ বলুন আপনারা অনেকেই জানেন, কিন্তু তারপরেও HC-53 ঘটনা ঘটে গেছে বেঙ্গালুরুতেই, পুলিশ কনস্টেবল। সেটা কতটা জানেন আমি জানি না, কারণ আমরা পুরুষ মানুষের এরকম ঘটনা ঘটলে তেমন একটা খোঁজ রাখার চেষ্টা করি না। কিন্তু যে মানুষটি 365 দিন এই বিষয়গুলো নিয়েই কাজ করেন, আজকে তার কাছে আমি এসেছি। অল বেঙ্গল মেন্স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। নন্দিনীদি, আহ তিপ্পান্নার কথা বললাম বা অতুল সুভাষের কথা বললাম, 2024 সালে দাঁড়িয়ে পুরুষ মানুষ কতটা অসহায়? পুরুষ মানুষ তো অসহায় ছিলেন, এখনো আছেন, থাকবেন কিনা সেটা সময় বলবে। তবে এদের সঙ্গে আরেকটা নাম জুড়তে হবে। আজ থেকে 8 মাস মতো আগে বারাসাতে সুধাংশু দাশু কিন্তু একই কারণে এভাবে চলে গিয়েছিলেন। মায়ের একমাত্র সন্তান, তারা 3 মাস আগে তার বাবা চলে গিয়েছিলেন। ঠিক একইভাবে শ্বশুর বাড়ি মানে টাকার চাপ সহ্য না করতে পেরে সুধাংশুকে চলে যেতে হয়েছিল। কিছু অনলাইন পোর্টাল তখন এ নিয়ে স্টোরি টোরি করেছিলেন, আমরা অনেক কোর্টে যাতায়াত করেছিলাম। তার স্ত্রী ফেরার হয়েছিলেন এবং আবার সেই কিছু আইনজীবীর সহায়তায়, কিন্তু মানে আর তারপরে আর সেটা নিয়ে কেউ কথা বলেনি। যেহেতু আমরা এটার মধ্যে আছি, আমরা সেটার মধ্যেই আছি। কাজে এরকম প্রত্যেক মুহূর্তে বহু অতুল সুভাষ, বহু সুধাংশু বা বহু সিপ্পান্না সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন। আমরা যখন এই ইন্টারভিউটা করছি তখন হয়তো অনেকের প্রস্তুতি নিচ্ছেন। কাজে এটা আমাদের জন্য লজ্জারও বিষয়। মানে আমরা 2024-এ দাঁড়িয়ে যখন অনেক কথা বলি, অনেক কিছু ডিজিটাল ইন্ডিয়ার কথা ভাবি, চাঁদে সব পাঠাই সবকিছু, তখনও পুরুষ মানুষের নিরাপত্তার বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত করে উঠতে পারিনি। আমাকে একটা কথা বলো নন্দিনীদি, যে মানবাধিকার বলে তো একটা বিষয় রয়েছে দেশে। তাহলে মানবাধিকার তো পুরুষ নারী সকলের জন্য সমান হওয়ার কথা। তুমি এত বছর ধরে কাজ করছো, সেই জায়গাটা এখনো হচ্ছে কি আদৌ? মানে তোমার কি মনে হয়? পুরুষ মানুষকে তো দেশে মানুষ বলে মনে করা হয় না, তাই জন্য ওমেন্স কমিশন আছে, চাইল্ড কমিশন হয়, সিনিয়র সিটিজেন অ্যাক্ট হয়। পশু পাখির জন্যও তো অনেক কিছু বিএনএসএ হলো, গাছপালা কাটলেও লোকে রেড়ে করে পড়ে। পুরুষ মানুষকে রাস্তায় কুপিয়ে ফেললেও কজন লোককে পাওয়া যাবে, এ নিয়ে আই এম ডাউট। কাজে পুরুষ মানুষকে মানুষ বলে খুব একটা এদেশে মনে করা হয় না। আহ, এই যে বিয়ে করা এবং তারপরে পুরো দায়িত্বটা পুরুষ মানুষের কাঁধে, যদিও আমরা সবাই খুব নারীবাদী, আহ তো এই অর্থনৈতিক দায়িত্ব এটা নেওয়ার ক্ষেত্রে কি নারীবাদটা কাজ করে না বা কোথাও ধাক্কা খায়? না, নারীবাদ তো একটু স্বার্থ সিদ্ধির মতবাদে আমাকেও লোকে খারাপ ভাবতে পারেন, অনেক নারী হয়তো তাই নন, তো নারীবাদ একটু স্বার্থ সিদ্ধির মতবাদ হয়ে দাঁড়াচ্ছে। আর আমার মনে হয় যে ইকুয়ালিটি ব্যাপারটা আমাদের দেশে প্রায় নেই, কারণ আমাদের দেশে তো পুরুষ মানুষের জন্য যেহেতু কিছু নেই, কাজে আইনগতভাবে অন্তত ইকুয়ালিটি তো নেই। সামাজিকভাবেও কতটা আছে জানি না, কারণ একজন পুরুষকে সর্বদাই প্রমাণ করে চলতে হয় যে তিনি গিলটি নন, মানে আর একজন নারী সর্বদাই ইনোসেন্ট, তিনি গিলটি হলেও, এটা একটা ব্যাপার। আর আমরা না ছোটবেলা থেকে পুরুষ মানুষকে সব দায় চাপিয়ে দিচ্ছি যে ইউ হ্যাভ টু বি সাকসেসফুল, তোমার ড্রেসিং সেন্স ভালো হতে হবে, তোমার সেন্স অফ হিউমার ভালো হতে হবে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে, তোমার টাকা পয়সা থাকতে হবে, তোমার ইমোশনাল ম্যাচিওরিটি থাকতে হবে, আরো আরো এটা এটা এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমি মহিলাদের জানতে চাই অবশ্যই যে আপনারা এক্স্যাক্টলি টেবিলে কি নিয়ে আসছেন, আপনাদের কাছে কি কি আছে। আপনাদের কাছে কখনো জানতে চাওয়া হয় যে আপনাদের কি রোজগার, আপনাদের কি ড্রেসিং সেন্স কেমন, আপনাদের ইমোশনাল ম্যাচিওরিটি কতটা, আপনারা মানে সংসারে কি কন্ট্রিবিউট করবেন, আপনাদেরও এক্স্যাক্টলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন হওয়া উচিত না উচিত, আপনাদের কাছে এই লিস্টটা পুরো ধরিয়ে দেওয়া যদি হয় আপনাদের কেমন লাগবে? আপনারা তো এগুলো সব একটা ছেলের থেকে এক্সপেক্ট করেন। আমি মনে করি প্রত্যেকটি ছেলের মায়েরও বউ রান্না করতে জানে কিনা বা গান গাইতে জানে কিনার থেকে জরুরি তার চাকরির স্টেবিলিটি কতটা, সে কত টাকা মাইনে পায়, সংসারে তার কি কন্ট্রিবিউশন হবে, ফ্ল্যাট কিনলে বা গাড়ি কিনলে ইএমআই এ সে ভাগ দেবে কিনা, এগুলো নিয়ে মাথা ঘামানোর সময় এসছে। এই যে পুরুষ মানুষের কাছে খোরপোশ দাবি করা হয়, অতুল সুভাষের কেসটাতে দেখছিলাম কত টাকার অ্যামাউন্ট। এবং আমি এর মাঝখানে বেশ কিছু পুরুষ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে 1 কোটি টাকা পর্যন্ত চাওয়া হয়েছে, 1.5 কোটি টাকা চাওয়া হয়েছে। এমতাবস্থায় সন্তানের কাস্টাডি, এমনকি সন্তানের সঙ্গে দেখা করতে গেলেও টাকা দিতে হবে। পুরুষের করণীয় কি? দেখুন, যেটা বলবো সেটা ভালো লাগবে না, পুরুষের করণীয় বিয়ে না করা। সেটা তো সোসাইটি এগোবে না তো? না, সোসাইটি 180 কোটি জনগণের দেশে সোসাইটি না এগুলোও চলবে, একটু এখন কম হলেই ভালো। আর ছেলে মেয়ে আজকালকার জেনারেশন বিশেষ বাপ মাকে আর কেউ পোছেও না, দেখেও না, তারা নিজের কেরিয়ার ছাড়া কিছু বোঝেও না, ভাবলেই বিদেশে চলে যাবে। তারপরে বাপ মা পড়ে আছেন একটা ঘরে, তারপরে কোন দিন মরে পড়ে থাকছেন তাও কেউ জানে না, পাশের ফ্ল্যাট থেকে ভেঙে উদ্ধার করা হচ্ছে। আজকাল তো আবার সেই ম্যানেজমেন্ট কোম্পানিও হচ্ছে যারা বাবা মাকে শেষকৃত্য করে ছাই পাঠান। কাজেই সেই হিসেব করে খুব দরকার নেই, নিজেদের গোল্ডেন এজটা বরং ওতে বরবাদ না করলেই ভালো।
কিন্তু আমার কথা সেটা বলে তো আবার এটে করে আমার উপর পড়া হবে, আমি নাকি সংসার ভাঙার চেষ্টা করছি, আমি করছি। কিন্তু আমার কথা, বিয়ে যদি করতেই চান, নারী এবং পুরুষ উভয়কেই বলবো, নিজেদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সচেতন হয়ে করবেন, কমিটমেন্ট সম্বন্ধে সচেতন হয়ে করবেন। আর মেয়েরা, সত্যি কথা বলছি, সব মেয়ে অবশ্যই নন, কিছু মেয়ে যে আছেন না, ভাবছেন যে সবটাই অন্যের ঘাড়ের ওপর দিয়ে করে নেবো, কখনো বাবার ঘাড়ের ওপর দিয়ে, কখনো স্বামীর ঘাড়ের ওপর দিয়ে। এটা করবেন না। নিজেরা রোজগার করুন, নিজেরা শিক্ষিত হন, নিজের পয়সায় লাক্সারি করার চেষ্টা করুন, নিজের পয়সায় একটা ভালো জীবন পান, তারপরে অবশ্যই একটা ঠিকঠাক মানে রিলেশনশিপ, যেখানে কমিটমেন্ট করতে পারবেন, বা একটা ভালো কম্প্যানিয়নশিপের জন্য বিয়ে করুন। মানে বিয়ে একটা এটিএম মেশিন পাওয়ার জন্য আর নিজের লাইফটা যেটা 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 আমি পেলাম না সেটা পূরণ করার জন্য বিয়ে করতে যাবেন না প্লিজ। একজনের কাছে বোঝা হয়ে উঠবেন না, আর তাকে মেরে মানে তিনি তাতে জীবনটা শেষ করে দেন। মানে ছেলেকে জন্য 30 লক্ষ টাকা, সেটেলমেন্টের জন্য 3 কোটি টাকার, আপনি সেই টাকার উপরে বসে মানে জমিদারি করবেন, এটা যেন না হয়। বড় লজ্জার। বাকি মহিলাদের জন্য খুব লজ্জার, জানেন তো, যারা নিজের ইগোতে বেঁচে আছেন, যারা নিজের যোগ্যতায় বেঁচে আছেন, তাদের জন্য খুব লজ্জার এই জিনিসগুলো। আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাহলে সেই জায়গা থেকে কোথাও কি একটু লাভ হলো কি মনে হয়? একেবারে লাভ হয়নি বলতে পারবো না, কারণ আগে যা অবস্থা ছিল তার থেকে হয়তো পুরুষ মানুষ একটুখানি এগিয়েছেন সামান্য। তবে অতুল সুভাষের মৃত্যু কিন্তু নাড়া দিয়ে গেল। মানে সারা দেশেই কথা হচ্ছে, আপনারা মিডিয়ারা যেভাবে এগিয়ে আসছেন, হয়তো মানে উনি একটা মানে আমাদের যে বিচার ব্যবস্থার একনায়কতন্ত্র, যেটা জুডিশিয়াল ডিক্টেটরশিপ যেটাকে বলা হয়, সেটাতে হয়তো একটু নাড়া দিলেন। মানে এই আপামর ভারতবর্ষে মানে যে কোনো পুরুষ মানুষের, নিরপরাধ, নিরীহ, সাধারণ, অসাধারণ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, যে সমস্ত পুরুষ মানুষের একটা গণহত্যার মঞ্চ তৈরি হয়েছে অনেকদিন ধরে, তার অন্তত যে পর্দাটা উনি সরিয়ে দিয়ে গেলেন, যে এটা হয়েছে, এটা আপনারা দেখুন। অন্তত আমার মনে হয় এরপরে যারা আমাদের আইন প্রণেতা, যারা জুডিশিয়ারি, যারা পুলিশ বা প্রশাসন, তাদের সবার একটু নড়ে চড়ে বসা উচিত। কারণ যে যাই বলুন, সবার বাড়িতেই তো বাবা, ছেলে, স্বামী, ভাই আছেন। আমার মনে হয় তাদের স্বার্থেও আপনাদের একটু নড়ে চড়ে বসা উচিত। ধন্যবাদ নন্দিনী, সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন অল বেঙ্গল মেন্স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য। ইতিমধ্যেই অতুল সুভাষ নিয়ে প্রচুর প্রতিবেদন আপনারা পড়েছেন, দেখেছেন, কিন্তু কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং পুরুষ মানুষ আসলে যে অসহায়, সেই জায়গাটা বোধহয় আমাদের ভাবার সময় এসেছে। কারণ 365 দিন একজনের ওপর সমস্ত রকম এক্সপেকটেশন রেখে আমরা একের পর এক বোঝা চাপিয়ে যাচ্ছি। এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে এই সময় অনলাইনে, আমার সঙ্গে ক্যামেরায় শুভাশিস সাহা।